দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউট্রাল বীজ সংলাপে। আপনাদের সাথে আছি আমি সজল দাস। আমরা বীজ সংলাপে আলোচনা করে থাকি দেশের ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে, উদ্যোক্তাদের নিয়ে আলোচনা করে থাকি। ঠিক একইভাবে আজও নারী উদ্যোক্তাদের নিয়ে আলোচনা করব। বলা চলে দেশের অর্থনীতির যে চাকা রয়েছে, অর্থনীতির চালিকা শক্তি রয়েছে, সেখানে পুরুষের যেমন অবদান রয়েছে, নারীরও অবদান রয়েছে সমানভাবে। কিন্তু সেই নারী উদ্যোক্তারা কতটুকু সুবিধা পাচ্ছেন, কতটুকু তাদের যে উদ্যোক্তার পরিকল্পনা নিয়ে তারা এগিয়ে যেতে পারছেন, কি সমস্যার মধ্যে পড়ছেন, এই বিষয়গুলো আমাদের আলোচনায় উঠে আসবে। আমাদের সাথে আজকে স্টুডিওতে আলোচনায় দুজন অতিথি রয়েছেন আমাদের সাথে। আমার পাশে রয়েছেন ব্যারিস্টার মিতি সানজানা, রয়েছেন কর্পোরেট আইনজীবী, রয়েছেন সারিতা মিল্লাত, পরিচালক এফবিসিসিআই। আমি আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক, আপনারাও আমাদের অনুষ্ঠানে অংশ নিতে পারেন যদি নারী উদ্যোক্তা হয়ে থাকেন আপনি, কিংবা নারী উদ্যোক্তাদের সামনে এগিয়ে নেওয়ার ব্যাপারে কোনো পরামর্শ থেকে থাকে, কিংবা কি সমস্যাগুলো পড়ছেন এ ব্যাপারে কোনো প্রশ্ন থেকে থাকে। আমাদের দুজন অতিথি রয়েছেন, ব্যারিস্টার মিতি সানজানা রয়েছেন কর্পোরেট আইনজীবী, সারিতা মিল্লাত রয়েছেন একজন দক্ষ উদ্যোক্তা। তাদের কাছ থেকে আপনারা প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারেন। আমি আলোচনায় চলে যেতে চাই। আমি শুরুতেই ব্যারিস্টার মিতি সানজানা আপনার কাছে আসতে চাই। নারী উদ্যোক্তারা অনেক আলোচনা হয়ে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন টকশোতে আলোচনা হচ্ছে, বিভিন্ন সেমিনার আলোচনা হচ্ছে। তারপরেও যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধানে তেমন কোনো অগ্রগতি আমরা দেখছি না। আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলেই কি অগ্রগতি হচ্ছে? সমস্যাগুলো কোন জায়গায় রয়েছে অগ্রগতির ক্ষেত্রে? জি, একেবারে প্রথমত আসলে বলতে চাই যে আমাদের তো টোটাল যে জনগোষ্ঠী আছে তার অর্ধেকই আসলে নারী, কিন্তু উদ্যোক্তাদের যে মানে স্ট্যাটিস্টিক আছে সেটার দিকে যদি তাকাই তাহলে দেখা যায় যে টোটাল যে উদ্যোক্তা আছে তার মাঝখানে মাত্র 10% রয়েছেন আমাদের নারীরা। তো এই যে সংখ্যাটি 10%, টোটাল উদ্যোক্তার মধ্যে মাত্র 10% নারী, এটি কিন্তু আসলে আপনি যদি ওভারঅল এই যে একটি বৃহৎ মানব সম্পদের যদি আমরা কনসিডার করি এটিকে, সেক্ষেত্রে কিন্তু এটি আসলে খুব সামান্য একটি সংখ্যা যারা কিনা আসলে স্বীকৃত আপনার যে আর্নিং, যে আপনার কি বলবো এটাকে, যে মানে রোজগারজনিত যে সমস্ত কাজকর্ম, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত রয়েছে, কাজগুলোর আর্থিক মূল্যায়ন করা সম্ভব, সেটি কিন্তু আসলে খুবই সীমিত। এবং এই যে জনসম্পদ, এটিকে আসলে যদি এই অর্থযোগ্যে আপনার নিয়োজিত করা না যায় প্রপারলি, তাহলে আমরা বারবার যে টেকসই উন্নতির কথাটি বলছি সেটি আসলে সম্ভব নয়। তো একটু যদি আমরা চোখ ফেরাই বিভিন্ন স্ট্যাটিস্টিক্সের দিকে, তাহলে আপনি দেখবেন যে 2016 সালের যে একটি শিল্পনীতি হয়েছে সেটি অনুযায়ী কিন্তু আপনার আসলে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রায় 10% অ্যালোকেশন করা হবে টোটাল লোনের থেকে। 10% শুধুমাত্র নারী উদ্যোক্তাদেরকে দেয়া হবে, এমন একটি গভর্নমেন্টের থেকে এবং সেন্ট্রাল ব্যাংক থেকে কিন্তু এ ধরনের একটি ইনস্ট্রাকশন ছিল। কিন্তু ওয়্যারেজ আমরা দেখেছি যে মাত্র মানে 3%-এরও কম নারীরা আসলে এই অ্যালোকেশন যতটুকু হওয়ার কথা ছিল 3%-এরও কম নারীরা আসলে এটি অ্যাভেল করতে পেরেছেন। সো তার ফলে দেখা যাচ্ছে যে আপনার আবার 2017 সালের দিকে আমরা যদি তাকাই, সেখানে আপনার প্রথম বছরে একেবারে প্রথম দিকে, প্রথম 6 মাসের দিকে যদি আমরা তাকাই, সেখানে প্রায় 85,000 আপনার 839 কোটি টাকা অ্যালোকেশনের মধ্যে নারী উদ্যোক্তারা পেয়েছেন মাত্র 2033 কোটি টাকা। সো এটি আসলে খুবই নগণ্য একটি সংখ্যা, যা কিনা আপনার 3%-এরও কম। সো এখানে নানা ধরনের আসলে সমস্যার কথা আমার মনে হয় আলোচনার এই একটা ছোট একটি পরিসংখ্যান দিয়ে বোঝা যাচ্ছে কতটুকু আসলে গুরুত্বের জায়গা রয়েছে, কিংবা কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি আসবো আপনার কাছে। আমি একটু সারিতা মিল্লাত রয়েছেন, আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু নিজে নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করে থাকেন, আপনি সমস্যাগুলো আপনি ভালোই বলতে পারবেন, তাদের কাছ থেকে অনেক ধরনের অভিযোগ আপনি পান। কি কমন কতগুলো, অর্থাৎ যে সাধারণ যে অভিযোগগুলো আপনার কাছে নিয়মিতই আসে সেগুলো একটু জানতে চাই। আমি একটু জাস্ট একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিই, তারপরে আমি শুরু করব। আমরা তো জানি, আপা বলেছেন যে আমরা শতকরা 50% নারী। একটা দেশকে এগিয়ে নিতে গেলে আসলে ওখানে মহিলাদের পার্টিসিপেশন না থাকলে কিন্তু কোনো দেশই আগাবে না, এটা আমরা খুব ভালোভাবে জানি। নারী উদ্যোক্তা যখন আমরা বলি তখন কিন্তু উই টক অ্যাবাউট বিজনেস as well as in other sectors as well. উদ্যোক্তা মানে আপনি কিন্তু শিক্ষার দিকে যেতে পারেন, আপনি কর্মসংস্থানের দিকে যেতে পারেন, আপনি বিজনেসের দিকে অবশ্যই যেতে পারেন। আমরা যদি দেখি অ্যাজ আ হোল যে 2008 থেকে 2016-র মধ্যে আমাদের কিন্তু অ্যালোকেশন, গভর্নমেন্ট যে অ্যালোকেশনসগুলো করেছে সেখানে কিন্তু নারীদের জন্য
প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা করে কোটা রাখা হয়েছে। এখন উদ্যোক্তা হতে গেলে যে আমার ইচ্ছা আছে আমি করব, সেটা কিন্তু না। আমাদের লজিস্টিক্স দিতে হবে, আমাদের শিক্ষা আনতে হবে, আমাদের ট্রেনিংয়ে আসতে হবে। সেগুলো কিন্তু শুরু হয়েছে, আমি বলবো না যে সেগুলো এভেল এখনো করার কিন্তু কোনো ইয়ে নাই, আমরা করছি। এখানে প্রচুর পরিমাণের আপনি যদি এডুকেশন দিয়ে আমরা শুরু করি, কারণ যে কোনো উদ্যোক্তা ক্ষেত্রে যদি আমরা দেখি এডুকেশন ইজ আ মাস্ট। আপনি যদি এডুকেশনই না থাকে, আপনি ইনফরমেশন যদি না থাকে, সেখানে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। সব মিলিয়ে একজন উদ্যোক্তা তৈরি হয়। সেখানে আপনি যদি দেখেন যে সরকার আমাদের শিক্ষার দিক থেকে আমাদের যে সোশ্যাল সেফটি নেটওয়ার্কটা আছে, সেখানে কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমরা নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ের জন্য এডুকেশন ইজ ফ্রি ফর অল। সেখানে মেয়েরা যাতে ড্রপ আউট না করে, যদি ঝরে না যায়, সেখানে দেখা যাচ্ছে যে একদম বিএ ডিগ্রি পর্যন্ত, বেসিক ডিগ্রি পর্যন্ত কিন্তু গভর্নমেন্ট সেক্টরে প্রত্যেকটা ইনস্টিটিউটেই আমাদের একদম ফ্রি, নট অনলি ফ্রি বুকস, কিন্তু ফ্রি ফিজও কিন্তু চলে আসছে। এবং দেখা যাচ্ছে যে ফোনে, মাদের ফোনে এই টাকাটা কিন্তু ভরে দেওয়া হচ্ছে। এগুলোও কিন্তু ইটস পার্ট অফ, আমরা যে অর্থায়নের কথা বলি, এটাও কিন্তু অর্থের ভিতরেই পড়ে। সেখানে দেখা যাচ্ছে আমরা যারা ইয়েতে এফবিসিসিআইতে আছি, এখানেও কিন্তু আমরা অনেক উদ্যোগ নিয়েছি মহিলাদের ট্রেনিংয়ের জন্য। সেখানে আমরা পার্লারে ট্রেনিং দিচ্ছি, আমরা সেলাইয়ের ট্রেনিং দিচ্ছি, আমাদের প্রচুর ডেস্কস আছে যেখানে আপনি যে ইউ ক্যান অ্যাভেল অফ দিস ট্রেনিংস। এসএমই আছে, সেখানে 3 মাস ব্যাপী ট্রেনিং হয়, যেখানে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিজ আর কামিং ইন। ইন্ডাস্ট্রিজরা এসে 3 মাসের জন্য কিন্তু মহিলাদেরকে নট অনলি যেগুলো আমরা বলি যে সেলাই ফোড়ায়, যেগুলো মহিলা। আপনার কাছে আমার একটি বিষয় জানতে চাই আপনার কাছে, আমি আসবো আপনার কাছে। সারিতা মিল্লাত, আপনার কাছে একটি বিষয় আরো জানার রয়েছে। শিক্ষার দিক দিয়ে নারীর আগে থেকে অনেক এগিয়ে আছেন, পুরুষের পাশাপাশি উদ্যোক্তাও তৈরি হচ্ছেন, কিন্তু কিছু গদবাঁধা জায়গা রয়েছে যেগুলো নিয়ে নারীরা সবসময় কাজ করে থাকেন, যেমন সেলাইয়ের কাজ, বুটিক্সের কাজ, কিংবা বিউটি পার্লারের কাজ। জি, নতুন চিন্তা করার যে জায়গাটি, অনেকে চিন্তা করেন, কিন্তু অনেক এরকম পরিকল্পনা আমাদের সাথে অনেক সময় আলোচনায় এসেছে, কিন্তু সেই সাহসটা তারা করতে পারেন না। সাহসটা এই জন্যই করতে পারে না কারণ একটা নতুন দিকে যে আগাতে চেষ্টা করে না কেন, একটু ভয়ভীতি থাকে। আমরা যতই এগিয়ে যাই না কেন, আমাদের কিন্তু একটা ট্র্যাডিশনাল একটা ট্র্যাডিশনাল, আমরা কিন্তু অনেক ট্র্যাডিশনাল। আমাদের মহিলারা বেরিয়ে এসছে এখন, আপনি যদি প্রত্যেকটা সেক্টরে দেখেন, মহিলারা কিন্তু খুব সুন্দরভাবে, আমরা মাউন্ট এভারেস্ট জয় করেছি, আমরা ফুটবল টিমে আমাদের মেয়েরা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে, তাই না? আমরা কিন্তু সব দিক থেকে এগিয়ে যাচ্ছি। আমি বলবো না যে এই 8 বছরে কিন্তু উই হ্যাভ টেকেন হিউজ স্টেপ, পরিবর্তন হচ্ছে, এটা ওভারনাইট হবে না। কিন্তু এই যে পরিবর্তনের জন্য যে নেটওয়ার্কসটা লাগবে, এটাও কিন্তু আমাদের গভর্নমেন্ট কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে সেটা দিচ্ছে। শেখ হাসিনাকে আমি বলবো যে উনি আমাদের প্রধানমন্ত্রী হওয়ার পিছনে উনি যে মহিলাদেরকে যে উদ্যোগগুলো দিচ্ছে, এটা সুযোগ তৈরি করে দিচ্ছেন তিনি। আমি আসবো আবার আপনার কাছে, সরকারের নানা পদক্ষেপ নিয়ে আপনার সাথে প্রশ্ন রয়েছে আমার। আমি ব্যারিস্টার মিতি সানজানা, আপনি যেহেতু কর্পোরেট আইনজীবী, কর্পোরেট ক্ষেত্রে আসলে নারীরা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, আপনি কি বাস্তবতা দেখছেন সেখানে? কর্পোরেট ক্ষেত্রে তো আসলে মানে সমস্যা বলতে আপনি কি মানে নারীদের নিয়োগের ক্ষেত্রে, কিংবা নারীরা সেখানে এসে কাজ করতে কতটা স্বতঃস্ফূর্ততার সাথে কাজ করতে পারে, এই জায়গাগুলোতে? আচ্ছা, আমার কাছে মনে হয় যে গত কয়েক দশকে বা গত 1 দশকে আসলে মানে অনেকখানি অবস্থার পরিবর্তন হয়েছে আপনার, এবং বিভিন্ন সেক্টরে কিন্তু এখন মেয়েরা শুধুমাত্র, আগে যে আমাদের একটা মিসোগিনিস্টিক ট্র্যাডিশনাল মাইন্ডসেট ছিল যে মহিলারা বলতেই যে ওনারা যেটা বলছেন যে শুধুমাত্র হস্তশিল্পের কাজকর্মের সাথে জড়িত থাকবেন, অ্যাগ্রো বিজনেস বা ছোট পোল্ট্রি বা খুব ক্ষুদ্র পরিসরে, এর মাঝখান থেকে কিন্তু আসলে মেয়েরা বেরিয়ে এসেছেন। এবং আপনি দেখবেন যে এখন প্রচুর মেয়েরা আইসিটি সেক্টরে অনেক সফল নারীরা রয়েছেন,
লিগ্যাল ফিল্ডে অনেক নারীরা রয়েছেন যাদের অবদান আসলে মানে আপনার কোনোভাবেই মানে খাটো করে দেখার উপায় নেই ছেলেদের থেকে। এবং কর্পোরেট এমএনসিস যেগুলো আছে সেখানে তো অসংখ্য নারীরা আসলে মানে আপনার কর্মরত রয়েছেন, এবং এখানে এই যে মানে আলাদা করে আসলে জেন্ডার বেসড ইয়েতে দেখার কোনো সুযোগই নেই এখানে, যে নারী বা পুরুষ নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকমের বাধা। এমএনসিগুলোতে তো প্রচুর নারীরা আসলে কর্মরত রয়েছেন, এবং আমরা প্র্যাকটিক্যালি নিজেরা যখন কাজ করতে যাই বা ফিল করি তখন কিন্তু সেভাবে কোনো ধরনের অ্যাটলিস্ট এই আরবান এরিয়া বেস যেগুলো আপনার ইয়েগুলো মানে কর্মক্ষেত্র, সেখানে কিন্তু আমরা কখনোই সে ধরনের কোনো মানে হয়রানিমূলক বা এমন কোনো কিছু মানে সমস্যার সম্মুখীন আমরা নিজেরা হই না, বা ক্লায়েন্টস বা এই ধরনের কমপ্লেন্টস কিন্তু কখনোই আসে না। তাছাড়াও যে আপনি তো জানেন এখন দেশে নারী বান্ধব নানা ধরনের ল রয়েছে, কর্মক্ষেত্রে যাতে নারীদেরকে কোনো ধরনের হয়রানিমূলক যে ধরনের বিহেভিয়ারগুলো নারীদের প্রতি হয়ে থাকে সেগুলোকে আসলে এনকাউন্টার করার জন্য এবং সেগুলোর প্রতিকার এবং রেমেডি করার জন্য কিন্তু হাইকোর্টের একটি গাইডলাইন্স রয়েছে। 2009 সালেই কিন্তু হাইকোর্ট নারীর মানে আপনার নিরাপদ কর্মক্ষেত্রকে এনশিওর করার জন্য আপনার একটি আইন হয়েছে। গাইডেন্সের কথা বলছিলেন, অনেকগুলো গাইডেন্স রয়েছে, অনেক নিয়ম রয়েছে, অনেক আইন তৈরি হয়েছে, কিন্তু অনেক প্রত্যন্ত অঞ্চলের কিংবা যারা তৃণমূল থেকে উঠে আসা নারী উদ্যোক্তা রয়েছেন তারা অনেকেই নিয়মগুলো জানেননি না ঠিক মতো। তো এই জানানোর ব্যাপারে কি আপনার কোনো পরামর্শ রয়েছে যে কিভাবে আসলে তাদের কাছে পৌঁছানো যায় বিষয়গুলো? এগুলো জানলে তো আরো বেশি আগানোর সাহসটা তৈরি হতো তাদের মধ্যে। মানে এটি আসলে ভীষণ ইম্পর্টেন্ট যে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া একজন নারীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট যারা কর্মক্ষেত্রে নিয়োজিত রয়েছেন। এবং আরেকটি কথা এখানে আসলে আমি মেনশন করতে চাই যে সেটি হচ্ছে আমাদের যে অর্থনীতির মূলধারার যে চালিকা শক্তি আরএমজি সেক্টর যেটি, সেখানে তো আমাদের প্রায় 85% নারী ওনারা কর্মরত রয়েছেন, এবং আমাদের বাংলাদেশ লেবার অ্যাক্ট বা শ্রম আইন বলে যে আইনটি রয়েছে সেই আইনেও কিন্তু আপনার শ্রমিকদের যে অধিকার সেটির প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের প্রভিশন রয়েছে। আলাদা করে মহিলাদের জন্য ম্যাটারনিটির একটি চ্যাপ্টার রয়েছে, মহিলাদের নানা ধরনের সুযোগ সুবিধা, একজন প্রসূতি মাতা কি কি সুবিধা পেতে পারেন একটি আইনের আন্ডারে, সে ধরনের সমস্ত কিছু তিনি যাতে কর্মক্ষেত্রে সে কোনোভাবেই ইকুয়াল পের কথা সেখানে বলা রয়েছে, যে একই কাজের জন্য একটি পুরুষ যেই আপনার মজুরি পাবেন একজন নারীও সেই সমান মজুরি পাবেন। এখানে কিন্তু কোনোভাবেই কোনো বৈষম্য করার কোনো ধরনের স্কোপ নেই। ওয়্যারএস প্র্যাকটিক্যালি আপনি দেখবেন যে বিভিন্ন আমরা আজকাল কিন্তু অনেক দেখি যে ডে লেবার যারা ওয়ার্কার যারা দিন বেসিসে যারা কাজ করে থাকেন দিন মজুর হিসেবে জানি, সেখানে আমি শুনেছি যে এখনও কিন্তু ছেলে এবং মেয়ে আপনার ছেলেরা যে কাজের জন্য 350 টাকা পাচ্ছে এখন পর্যন্ত কিন্তু মেয়েরা ওই কাজটির জন্য 250 টাকা দিয়ে একটি মেয়েকে নিয়োগ দেয়া যাচ্ছে। সো এই যে আইনগুলো ওনারা কিন্তু সচেতন হয়, আইন বিষয় অত্যন্ত জরুরি। আইনটিতে যে স্পষ্ট করে বলা রয়েছে যে একই কাজের জন্য পুরুষ এবং নারী কোনোভাবেই তাদের মজুরি কোনো বৈষম্য করা যাবে না। সো এই বিষয়গুলো তাদেরকে আসলে আরও বেশি বেশি করে জানানো, ট্রেনিং করানো, বিভিন্ন আপনার ফ্যাক্টরিতে আমরা নিজেরা ব্যক্তিগত উদ্যোগে অনেক গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক শ্রমিকদের সাথে আমরা কথা বলেছি, তাদেরকে ট্রেনিং দিয়েছি, এবং এদের অনেকেই কিন্তু তারা আইনটি সম্পর্কে তাদের একটি ক্লিয়ার ধারণা রয়েছে। আইনের একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি প্রভিশন সম্পর্কে তাদের অনেকেরই অনেক ধারণা রয়েছে। কিন্তু এটিকে আমি আসবো আপনার কাছে। আমি সারিতা মিল্লাত, একটি বিষয় যে সরকার অনেক ধরনের পদক্ষেপ নিচ্ছে, ব্যাংকের লোন দেওয়ার ব্যাপারেও নারীদের কিছু অগ্রাধিকার দেওয়া রয়েছে, কিন্তু সঠিকভাবে সেটি ব্যবহার করা হচ্ছে না, যেটি ব্যারিস্টার মিতি সানজানা বলছিলেন শুরুতেই। এই ব্যবহার করার জায়গাটিতে আসলে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে, আপনি কি বলবেন? এটা অবশ্যই দেওয়ার প্রয়োজন রয়েছে। যেরকম আমরা যারা উদ্যোক্তারা আছি, যারা বেসিক বিজনেস স্টার্ট আপ করতে চাচ্ছে, আমাদের কিন্তু কেন্দ্রগুলো আছে। উই হ্যাভ চেম্বার্স, প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু বিজনেস চেম্বার্স আছে, সেখানে ইনফরমেশন ইজ অ্যাভেলেবল। আপনি যে ইনফরমেশনগুলো অ্যাভেল করতে পারেন, ট্রেনিং নিতে পারেন। কিন্তু আরেকটা জিনিস হয়েছে কি, যে আমরা যারা ব্যাংকসেই আছি, যারা ব্যাংকের কর্মগত আছে, ওনাদের কাছেও কিছু ইনফরমেশন নাই। যেরকম একটা মহিলা যদি যায়, তাকে বলা হয় যে আপনি যেটা মানে কোনো কোলাট্রাল ছাড়া সে 15 লাখ টাকা পেতে পারে, সেটা যখন ব্যাংকে যায়, যেহেতু একটা মহিলা একটা গ্রাম অঞ্চলে আছে, নট স্মার্ট এনাফ, তাকে তখন বলে দেওয়া হয় যে আচ্ছা যাও, তুমি তোমার একজনকে নিয়ে আসো, তোমার গার্ডিয়ানকে নিয়ে আসো।
এখন তার গার্জিয়ানের কাছে যেতে হয়, মেবি হি ইজ নট অ্যাজ স্মার্ট অ্যাজ ওয়েল, এডুকেশনাল সেই ব্যাকগ্রাউন্ডটা নাই, তখন এসে তারা একটু সংকোচ বোধ করে যে আচ্ছা আমি একটা ইনস্টিটিউশনের মধ্যে ঢুকছি, ব্যাংকের ভিতরে ঢুকছি, কি না কি হবে, কি না কি চেয়ে বসবে, হয়তো বা বকা দিবে, এরকম কিছু সংকোচ আমাদের কাছেও আছে যেগুলো কাটিয়ে উঠতে হবে। সেজন্য এখানে কিন্তু বোথ দ্য পার্টিস হ্যাভ টু কাম টুগেদার, তাদের একসাথে এসে যাতে একটা ফ্রেন্ডলি একটা পরিবেশ থাকে, একটা ইনভাইটিং একটা পরিবেশ থাকে, এটা আমাদের দুই দিক থেকে উদ্যোগটা নেওয়া এই উচিত। নারী উদ্যোক্তাদের ব্যাংক লোন নেওয়ার ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে জি, এ ব্যাপারে আপনাদের কাছে প্রশ্ন রয়েছে। আমি আসবো মিতি সানজান আপনার কাছে, আমি ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, নিউরোডাটা বীজ সংলাপে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউরোডাটা বীজ সংলাপে। আমরা আলোচনা করছি সম্ভাবনাময় নারী উদ্যোক্তা নিয়ে, নারী উদ্যোক্তাদের সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা করছি। আমি ব্যারিস্টার মিতি সানজান, আপনার কাছে ব্যাংক লোন নিয়ে অনেক প্রশ্ন বিভিন্ন সময় আমাদের কাছে আসে। আসলে অনেক নারী উদ্যোক্তা যারা প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন কিংবা তারা অনেক সঠিক তথ্য তাদের কাছে নেই। আপনি যেহেতু একজন কর্পোরেট আইনজীবী হিসেবে কাজ করছেন, আপনার কাছে তথ্য অনেক ভালোভাবে পেতে পারি আমরা। আপনি যদি তাদের ব্যাংকের লোন নেওয়ার যে সুবিধার জায়গাগুলো, কি ধরনের নিয়মগুলো রয়েছে, এগুলো যদি একটু বলতেন। ব্যাংক লোনের সুবিধার কথা আমরা যদি বলি, যে সরকারের পক্ষ থেকে কিন্তু আপনার আন্তরিকতার কোনো অভাব নেই এক্ষেত্রে, এবং বাংলাদেশ ব্যাংকের আপনি একটি স্কিম রয়েছে, যে স্কিম অনুযায়ী আসলে ব্যাংকগুলো যখন 9% সুদে আসলে ঋণটি পাচ্ছেন, মানে স্মল এবং মিডিয়াম এন্টারপ্রেনার যারা আছেন তারা কিন্তু আপ টু 50 লাখ পর্যন্ত 9% ইন্টারেস্টে লোনগুলো পাচ্ছেন। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে কমার্শিয়াল শিডিউল ব্যাংকগুলো আছে, ওনারা যাতে আরও বেশি বেশি নারী উদ্যোক্তাদেরকে উৎসাহিত করেন এবং লোন দেন, এ কারণে কিন্তু বাংলাদেশ ব্যাংক আবার সেই টাকাটি রিফাইন্যান্স করে। ধরেন আপনি 9% সুদে যখন একজন নারী উদ্যোক্তাকে একটি ঋণ দিচ্ছে একটি কমার্শিয়াল ব্যাংক, তখন বাংলাদেশ ব্যাংক তাকে সাথে সাথে ওই টাকাটি রিএমবার্স করে দিচ্ছে মাত্র 5% সুদে, যার কারণে ওই কমার্শিয়াল ব্যাংকের কিন্তু আপনি দেখুন যে একটি প্রফিটের জায়গাটি থাকছে 4%। তো এই যে বিষয়টি সরকারের কাছে আসলে বারবারই মানে একটি আবেদন সবারই রয়ে গেছে যে এটিকে আরেকটু কমানো যায় নাকি, যে 9% থেকে এটিকে 8% করা যায় কিনা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে মানে দেখা যাচ্ছে যেই অ্যালোকেশন সেটি কিন্তু অনেক সময় ওনারা পাচ্ছেন না। এটা ছাড়াও যেমন বলা হয়েছে যে প্রত্যেকটি শিডিউল ব্যাংকের প্রতিটি ব্রাঞ্চে অ্যাটলিস্ট 3 জন করে নারী উদ্যোক্তার অ্যাকাউন্ট তাদেরকে নিতেই হবে, থাকতেই হবে, এবং এই 3 জনের মধ্যে মিনিমাম একজনকে আপনার লোন দিতে হবে। প্রত্যেকটি শিডিউল ব্যাংকে একটি করে হেল্প ডেস্ক থাকার কথা, যেখানে কিনা নারী উদ্যোক্তাদের নানা ধরনের তথ্য দেবার মাধ্যমে তারা আপনার সহযোগিতা করে থাকবেন। তো এখানে আসলে বিষয়গুলোকে আপনি দেখুন যে মানে ওয়ার্ল্ড ব্যাংকের আপনার ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের একটি সার্ভেতে দেখা গিয়েছে যে মানে টোটাল যে ঋণ পাবার কথা মানে নারী উদ্যোক্তাদের, তার ভেতরে যে 60%-এর একটি ঘাটতি রয়ে গেছে চাহিদার বিপরীতে। অর্থাৎ যে ডিমান্ডটি, তার মধ্যে একটি ঘাটতি হচ্ছে 60%, এবং এই 60%-এর মধ্যে 83% আসছে হচ্ছে আপনার যে প্রাইভেট ব্যাংকগুলোর থেকে। তার মানে রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো তারা মাত্র দেখা যাচ্ছে 5% দিচ্ছে এই লোনে, বাকি 5% আসছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে, বিদেশি ব্যাংক দিচ্ছে 1%, অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো ওনারা দিচ্ছে 9%। তো এখানে তো আসলে শুধুমাত্র প্রাইভেট ব্যাংকের দায়িত্ব না, সবাইকেই তো এই বিষয়ে আসলে এগিয়ে আসতে হবে এবং আরও বেশি বেশি উৎসাহিত করতে হবে। এবং বিভিন্ন ধরনের আয়োজন করা হয় কিন্তু তাদেরকে তথ্য প্রদান করার জন্য। প্রতি বছরই আপনি জানেন যে উইমেন্স ডেকে সামনে রেখে, ইন্টারন্যাশনাল উইমেন্স ডেকে সামনে রেখে নানা ধরনের আয়োজন করা হয়। নারী উদ্যোক্তাদের নিয়ে মেলার আয়োজন করা হয়। এই যে আসছে আপনার 8ই মার্চ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে একটি মেলা হতে যাচ্ছে, এবং এটি শুধুমাত্র কিন্তু শহর কেন্দ্রিক নয়, গ্রামে গ্রামে। এবং যারা ব্যাংকার যারা রয়েছেন তারা অনেক সময় বলেন যে অনেক নারী উদ্যোক্তা আসেন তাদের কাছে লোন নিতে, কিন্তু সঠিক কোনো পরিকল্পনা কিংবা সঠিক কোনো একটি চিন্তা ছাড়াই তারা সেখানে
প্রতিষ্ঠানে গিয়ে লোন চান কিংবা সঠিক যে প্রসিডিউর রয়েছে, যে প্রক্রিয়া রয়েছে, সেভাবে না গিয়ে তারা লোনের একটা ইয়ে চলবে, এক্ষেত্রে জানার যে জায়গার ফাঁকটা রয়েছে সেটি কিন্তু সমস্যার কারণ। জানতে হবে, জি। তার সাথে সাথে দক্ষতা বৃদ্ধি, স্কিলটা তো ডেভেলপ করতে হবে আপনাকে, তথ্য জানতে হবে। আমি একটা ব্যাংকের লোনের জন্য অ্যাপ্লাই করতে গেলে আমাকে কি কি ধরনের কাগজপত্র আমাকে সেখানে সাবমিট করতে হবে জামানতবিহীন লোনের ক্ষেত্রে, এবং মানে সিকিউরিটি ছাড়া তো আসলে দুটি স্ল্যাবে পাচ্ছে। এক হচ্ছে যারা স্মল এন্টারপ্রেনার আছেন তারা কিন্তু 10 লাখ টাকা পর্যন্ত আপনার জামানতবিহীন লোন পাচ্ছেন, এবং এর বাইরেও কিন্তু 25 লাখ টাকা পর্যন্ত মিডিয়াম এন্টারপ্রেনার যারা, তাদের জন্য হচ্ছে 25 লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন লোন। সো আর এর বাইরে যারা আরো বড় পরিসরে উদ্যোগ গ্রহণ করছেন তারা তো আর 50 লাখের পরে চলে গেলেই তো তারা তো নরমাল ইয়েতেই পড়ে যাচ্ছেন, ক্যাটাগরিতেই পড়ে জি, যাচ্ছেন। আমি সারিতা মিল্লাত আপনার কাছে আসতে চাই, যে নারীদেরকে আরো জানানোর প্রয়োজন রয়েছে, এক্ষেত্রে চেম্বারগুলো কিংবা বিসিসিআই ভালো ভূমিকা পালন করতে পারে। আপনারা এখানে কি ধরনের ভূমিকা পালন করছেন? আমাদের অ্যাজ আই সেড আমাদের ডেস্ক আছে প্রত্যেকটা চেম্বারেই, এখানে অ্যাসোসিয়েশনসও আছে যেখানে আপনারা যে ইনফরমেশনগুলো অ্যাভেল করতে পারবেন। এখন আমি যদি একজন উদ্যোক্তা হই, আমার তো কিছু রেসপন্সিবিলিটি পড়ে। আমি কিন্তু সব নেটওয়ার্কিং করে দিতে পারি, আমি লজিস্টিক সাপোর্টসগুলো দিতে পারি, কিন্তু একটা নারী উদ্যোক্তার কিংবা যে কোনো একজন উদ্যোক্তা হোক, তার কিন্তু এগিয়ে আসতে হবে। ইনফরমেশন কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে, প্রত্যেকটা আপনার কমিশনে যান, এগুলো কিন্তু অ্যাভেলেবল আছে। এমনকি আপনি ইন্টারনেটের মাধ্যমেও এখন দেখা যাচ্ছে যে কালকেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যে আমরা চেষ্টা করছি যে প্রত্যেকের হাতে একটা করে স্মার্টফোন আমরা ধরিয়ে দিব, যাতে এই ইনফরমেশনসগুলো ওনাদের কাছে অ্যাভেলেবল হতে পারে। একটা দেশ আমরা কি করতে পারি, একটা দেশকে এগিয়ে নিতে হলে আমাদের কর্মসংস্থান করে দিতেই হবে, কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে ওটা কিন্তু ম্যাক্সিমাম 1 কোটি কাজ আমরা দিতে পারি, বাকিটুকু কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরেই করতে হবে। সেখানে আমরা যারা উদ্যোক্তারা আছি তাদের বেসিক ইনফরমেশনগুলো নিয়ে, এগুলো আমাদের যারা লয়ার্সরা আছে, যারা ইয়েগুলো করে, তাদেরকেও এগিয়ে আসতে হবে। আমাদের ওয়ার্কশপস করতে হবে, ওয়ার্কশপস আর অ্যাভেলেবল, আমরা কিন্তু প্রায় করি এগুলো। আমি চিটাগং উমেন্স চেম্বারে আছি, আমরা গত 11 বছর যাবত সাকসেসফুলি আমরা কিন্তু এভরি ইয়ার একটা করে ফেয়ার করি, অ্যান্ড এটা কিন্তু আমাদের বাণিজ্য মেলার মতনই এরকম বড়ভাবে একটা ফেয়ার হয়ে গেছে। ঢাকায়ও দেখা যাচ্ছে যে ফেয়ার্স করা হচ্ছে, মহিলারা কিন্তু সেখানে আছে, আমরা অ্যাভেলেবল করছি, বাইরে থেকেও এন্টারপ্রেনার্সদেরকে নিয়ে আসছি যাতে তারা বুঝতে পারে যে বেসিক আমাদের যে ট্রেডিশনাল যে সেক্টরসগুলোতে যারা মহিলারা আগে কাজ করতো সেখান থেকে বেরিয়ে এসে যাতে ওরা অন্য দিক থেকেও চিন্তাধারাগুলো বাড়াতে পারে, সেগুলোরও কিন্তু ইনফরমেশনস অ্যাভেলেবল আছে। আর আমাদের স্মার্টফোনস, স্মার্ট ক্লাসরুমস, এখন কিন্তু সবই কিন্তু এগিয়ে যাচ্ছে। একটি বিষয়, আমাদের পার্শ্ববর্তী আমাদের সমসাময়িক যে দেশগুলো রয়েছে, জি। যে ওই দেশগুলোতেও আমরা দেখি যে নারী অধিকার নিয়ে কাজ চলছে, সেই দেশগুলোর সাথে তাল মিলিয়ে আমরা কতটুকু উন্নতি করতে পেরেছি, প্রেক্ষাপটটি আপনার কাছে কি মনে হয়? আমার তো মনে হয়, আমি একটা উদাহরণ আপনাকে দিব। আমরা যখন 2008-এ যখন এই যে চাইল্ড ম্যারেজ নিয়ে কাজ করছি, চাইল্ড ম্যারেজ ইজ এ ভেরি ভেরি বিগ ইস্যু মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেখানে দেখা গিয়েছে যে আমরা উই ওয়ার 4th দেশের মধ্যে, মানে পুরো ওয়ার্ল্ডে আমাদের ম্যারেজ মানে চাইল্ড ম্যারেজ ছিল হচ্ছে 4th-এ। এখন কিন্তু সেটা কমে এসছে, মানে আমাদের চাইল্ড ম্যারেজ প্রায় 15% কমে গেছে। একটা দেশ যেখানে 160 মিলিয়ন পিপল আছে, সেখানে 15% কমা কিন্তু একটা বড় একটা অনেক বড় একটা বিষয়। সেখানে আমাদের অনেকরাই আছে যারা এই উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে, মহিলাদেরকে বলছে যে না, তোমরা বিয়ে করো না, তোমরা স্কুলে থাকো, তোমরা কাজ করো, তোমাদের জন্য ট্রেনিংস আছে, তোমাদের জন্য লোনস আছে, তোমরা এগুলোকে অ্যাভেল করো। তো হচ্ছে উন্নতির চাকা, উন্নয়নের চাকা কিন্তু ঘুরে যাচ্ছে, সময় লাগবে। আমাদের আপনি যে প্রোগ্রামগুলো করছেন, আপারা আছে, আমরা আছি, আমরা যাতে ইনফরমেশনসগুলো দিতে পারি এবং এই ইনফরমেশনসগুলো যাতে অ্যাভেলেবল হয়,
এটা আমাদের করতে হবে। অর্থাৎ সেই পরিবেশ তৈরির একটি প্রক্রিয়া চলছে এবং এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। যদিও আমরা অনেক সময় মনে হচ্ছে যে কিছুটা ধীরগতি রয়েছে, তারপর এগিয়ে চলছে। আমি আসবো আপনাদের কাছে, আবারও একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, নিটোলটা বীজ সংলাপে আবারও একটি বিরতি নিচ্ছি, ফিরছে একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটোলটা বীজ সংলাপে। আমরা আলোচনা করছি সম্ভাবনাময় নারী উদ্যোক্তা। আমি ব্যারিস্টার মিতি সানজান। আমরা শেষ পর্বে রয়েছে আমাদের অনুষ্ঠানের। আমরা কিছু বিষয়ে রয়েছে যেগুলো সবসময় নারীদের অভিযোগ এসে থাকে, কিন্তু মধ্যমায়ের দেশের দিকে যাচ্ছি আমরা, আবার উন্নত দেশেও একটা লক্ষ্য রয়েছে আমাদের। এই লক্ষ্য পূরণের যে ক্রাইটেরিয়াগুলো, যে ধাপগুলো রয়েছে, তার মধ্যে একটি অন্যতম ধাপ হচ্ছে নারীদের সামনে এগিয়ে নিয়ে আসা। আমরা কি সেই ধাপের দিকে এগিয়ে যাচ্ছি? মানে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে আমাদের যে কাজগুলো করার দরকার ছিল, বিশেষ করে নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে, সেটা কি করতে পারছি আমরা? আমার কাছে যেটা মনে হয় যে সেই ধরনের উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে, অনেক ধরনের আইন রয়েছে, পলিসিস রয়েছে যেগুলো কিনা নারী বান্ধব, কিন্তু এগুলোর প্রপার বাস্তবায়নটা খুব জরুরি। এবং বাস্তবায়ন করার জন্য কিন্তু একজন মানুষকে জানতে হবে, আমি যখন লোন পাওয়াটা কিন্তু আমার কোনো রাইট না। ক্রেডিট ডিপার্টমেন্ট আছে, তারা অ্যাসেস করবে, মানে ক্রেডিট ওয়ার্থিনেসটাকে তারা অ্যাসেস করে তারপর তারা ডিসাইড করবে, তারা চাইলে রিফিউজ করতে পারে, তারা চাইলে স্যাংশন করতে পারে। কিন্তু বিষয়টা সেটি না। কিন্তু কি কি আসলে আমার সুবিধাগুলো আমি পেতে পারি সেই বিষয়গুলোকে জানতে হবে। যেমন আমি বললাম যে জামানতবিহীন লোন 25 লাখ টাকা পর্যন্ত একজন মিডিয়াম এন্টারপ্রেনার পেতে পারেন। বাংলাদেশে তো আপনার 70% মহিলাদেরই কিন্তু সম্পত্তিতে মালিকানা নেই, বিভিন্ন সার্ভেতে দেখা গিয়েছে। সো 30%-এর মধ্যেও হয়তো বা তাদের সম্পত্তিতে মালিকানা থাকলেও দেখা যাচ্ছে যে হয়তো বা অন্যের ডিসিশন ছাড়া তারা যে সেটিকে সিকিউরিটি হিসেবে রাখবেন, বন্ধক হিসেবে, এবং একটি লোন নিয়ে তারা একটি উদ্যোগ গ্রহণ করবেন, সে ধরনের মাইন্ডসেটও হয়তো এখনো সব জায়গায় তৈরি হয়ে ওঠেনি। এই যে মিসোগনিস্টিক একটি সোসাইটি মাইন্ডসেট একটি মানুষের। সো এই দিক থেকে আপনি যখন ব্যাংকে যাচ্ছেন নারীরা, সেখানেও কিন্তু তাদেরকে নানা ধরনের বৈষম্যের শিকার হতে হয়। যদিও দেখা যায় যে নারী যারা রয়েছেন উদ্যোক্তা, তাদের মধ্যে লোন ডিফল্টের হার অনেক কম ছেলেদের চেয়ে। এবং একটা ছেলে লোন ডিফল্ট করলে তো আপনি লোন তাকে আর দেবেন না, লোনের হার কমিয়ে দিতে হবে, সেটা কখনোই হচ্ছে না। তাহলে মেয়েদের ক্ষেত্রে কেন হবে? তো কাজে এই সুযোগ সুবিধাগুলোকে সম্পর্কে তাদেরকে অ্যাওয়্যার করতে হবে, এবং ট্রেনিং, দক্ষতা, যে স্কিল ডেভেলপমেন্টের আসলে কোনো বিকল্প নেই। আপা বারবার বলছিলেন যে ইনফরমেশন এখন কেউ যদি বলে আমি কিছু জানি না, সেটি একটি অপরাধের পর্যায়ে পড়ে। আপনার সকলের হাতে হাতে ডিজিটাল বাংলাদেশ, সকলের হাতে হাতে আপনার স্মার্টফোন রয়েছে, ইন্টারনেটে অ্যাক্সেস রয়েছে, বিভিন্ন জায়গায় জায়গায় হেল্প ডেস্ক রয়েছে, যে কোনো কিছু। আগে আমরা একটা ট্রেড লাইসেন্স করার জন্য কত ঝামেলার ভেতর দিয়ে যেতে হতো, একটা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারের জন্য কত কিছু আপনার কাঠখড় পোড়াতে হতো, ভীতির একটা ব্যাপার ছিল। এখন আপনি ইন্টারনেট থেকে আপনি ইটিন পাচ্ছেন, ট্রেড লাইসেন্সের বিষয়ক যে কোনো ইনফরমেশন আপনি ইন্টারনেটে রয়ে গেছে। সো এই যে বিষয়গুলো, এগুলোতে তো মানে ইউটিলাইজ করতে হবে এগুলোকে, এবং আমি আসবো আপনার কাছে। সারিতা মিল্লাত, একটি বিষয় যে আপনি একজন নিজে সফল নারী উদ্যোক্তা, সফলতার আপনি দেখছেন যে কিভাবে এগিয়ে এসেছেন, আপনি নিজে অনেক বাধা পার করে এখানে এসেছেন। যারা এখন নারী উদ্যোক্তা হয়ে উঠে আসতে চাইছেন, অনেক পরিকল্পনা রয়েছে, তাদের আপনার পরামর্শ রয়েছে কিনা তাদের জন্য? আমার কথা হচ্ছে যে আপনি যদি একটা উদ্যোগ নিয়ে একটা বিজনেস শুরু করতে চান, এখানে ইনাফ ইনফরমেশন আছে অ্যাভেলেবল। ব্যাংকে যান, ব্যাংকে কথা বলেন, ভয় পেন না। এটা কিন্তু একটা খুব নারী বান্ধব একটা গভর্নমেন্ট, এটা খুব নারী বান্ধব একটা দেশ, আর মানুষরা এগিয়ে আসছে। ইউ আর বিং এনকারেজড, আপনাকে এনকারেজ করা হচ্ছে। ইনফরমেশন ইজ অ্যাভেলেবল, মানি ইজ অ্যাভেলেবল। এফবিসিসিআইতে এবার 200 কোটি টাকা বরাদ্দ হয়েছে মহিলাদের জন্য। এখানে ইটস অল অ্যাভেলেবল। আপনি এসএমইতে যান, এসএমইতে আপনি লোন পাচ্ছেন, আপনি ট্রেনিং পাচ্ছেন। আপনি ট্রেনিংয়ের জন্য আপনি যে কোনো হেল্প ইয়েতে চেম্বার আপনি কিংবা অ্যাসোসিয়েশনে এসে আপনি হেল্প ডেস্কে যান, আপনি ফর আ স্মল ফিজ আপনি কিন্তু একটা ট্রেনিং পেতে পারেন। সেখানে আমরা যেগুলো করে থাকি সেলাইয়ের জন্য, তারপরে আপনার প্যাকেজিং, ফুড প্যাকেজিংয়ের জন্য,
তারপর এগ্রিকালচারাল প্রচুর পরিমাণে এগ্রিকালচারাল উদ্যোগগুলো আছে যেখানে আমাদের ট্রেনিংগুলো দেওয়া হয়। সো দিস আর অল অ্যাভেলেবল। নতুন নতুন কোনো পরিকল্পনার কথা বলবেন কিনা, যে সামনে যেহেতু এই যে আইটি সেক্টর একটি বড় সেক্টর হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে সামনে? আমি বলি আমাদের যেরকম বেসিক আমাদের জন্য ল্যান্ড বরাদ্দ করে রেখেছে, যেখানে আমরা মহিলারা এসে ডিস্ট্রিক্ট ওয়াইজে এসে আমরা একটা জায়গা পাবো যেখানে আমরা এসে ওখানে কাজ করতে পারবো। আমাদের বিজনেসেসগুলো একটা 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 জায়গায়, মানে ওই যে আপনার যে প্রসেসিং জোনসগুলো আছে, বিজনেস জোনসগুলো আছে, সেখানে কিন্তু আমাদের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। সেখানে কিন্তু এসে আমরা প্লট বরাদ্দ নিতে পারি, আমাদের বিজনেসেস আমরা সিকিউর করে ব্যবস্থা করতে পারি। দিস আর অল অ্যাভেলেবল। আমরা যাতে শোল্ডার টু শোল্ডার একটা পুরুষের সাথে কাজ করতে পারি, সেগুলো কিন্তু আমাদের জন্য আছে। আমরা মহিলা বলে যে আমাদের জন্য একদম দুধ ভাত মাখায় খেতে হবে, সেটাও কিন্তু আমি বলবো না। আজকে আমি যেখানে আছি, আমি কিন্তু একটা 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 কাউন্টার পার্ট, আমার একটা পুরুষের সাথেই কিন্তু ফাইট করে আমার এখানে আসতে হয়েছে। হ্যাঁ, আমরা এফবিসিসিআইতে আগে ডিরেক্টরস 1-2 মহিলা ছিলাম, এই বছর কিন্তু আমরা 6 জন। আশা করি যে আগামী আরো 2 বছর পরে আমরা 12 জন হব। তো এই ক্ষেত্রে তো আপনাদেরও মানে নারীদের জন্য কাজ করার সুযোগও কিছুটা বেড়েছে। অনেক বেড়েছে এবং আমরা করছি। আমি তো বলবো যে অ্যাজ আই স্টার্টেড, আমাদের 30% সিট অ্যালোকেটেড আছে আমাদের পার্লামেন্টে। আমাদের মহিলারা এখন আর্মিতে প্রায় 24,000 মহিলারা এনরোল করেছে। এমনকি আমাদের বর্ডার গার্ডসেও মহিলারা আছে। এমন কোনো সেক্টর নাই যেখানে মহিলারা যাচ্ছে না। তা আমরা আগাচ্ছি। এখন যারা আছে, যারা সত্যিকার অর্থে দে ওয়ান্ট টু কাম আউট অ্যান্ড তারা কাজ করতে চায়, এভরিথিং ইজ অ্যাভেলেবল ফর ইউ। আসেন, আমরা আছি, আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেল করেন। আমরা এমনকি মেম্বার্সরা আছে, কমিশনার্সরা আছে, অনেক ডিজিরা আছে যে ইয়েতে, মানে গ্রাম পর্যায়ে, মফস্বল পর্যায়ে, যেখানে আপনারা যে ইউ ক্যান আস্ক ফর হেল্প। আমি ব্যারিস্টার মিতি সঞ্জনাকে দিয়ে শেষ করতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে সারিতা মিল্লাত। ব্যাংকের লোন নেওয়ার ক্ষেত্রে বারবারই আমাদের কাছে অনেক নারী ফোন করেন, কিংবা অনেক নারী জানতে চান যে এত সমস্যা কিংবা এত ধাপ পার করতে হয়, এত ফর্মালিটিস মেনটেন করতে হয়, এত কাগজ পূরণ করতে হয়, সিকিউরিটি দিতে হয়। তো এই জায়গাতে কোনো সহজ করার কোনো পরামর্শ আপনার রয়েছে কিনা? সবার ক্ষেত্রে আছে। একটি বিষয় আমরা যতই আমরা বলছি এগিয়ে চলেছে, কিন্তু আমাদের যারা প্রত্যন্ত এলাকায় রয়েছেন তাদের ভিতরে কিন্তু এখনো সেই ভয়ের জায়গাটি রয়েছে। ল্যাক অফ ইনফরমেশন এন্ড ওইটাই বলছি যে আমাদেরও এখন যেটা করতে হবে, ব্যাংকসদেরও এগিয়ে আসতে হবে যাতে সেখানে একটা পরিবেশ বান্ধব একটা জায়গা হয়। এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে কিন্তু মানে একটি কঠোর মনিটর করবার একটি জায়গা কিন্তু তাদেরকে থাকতে হবে, যে কমার্শিয়াল ব্যাংকগুলো যাতে এই যে রুলস রেগুলেশনগুলো মেনে চলে, যে কোটাগুলো এগুলো যাতে অ্যালোকেট করা, যেই লোনগুলো সেগুলো যাতে নারী উদ্যোক্তারা পান। এমন কিন্তু একটি বিষয় ছিল যে একটি প্রোগ্রামের আন্ডারে যে খুঁজে খুঁজে লোন দিতেন যারা নারী উদ্যোক্তা রয়েছেন, তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে লোনগুলো দেয়া হতো। তো এই জিনিসগুলোকে অনেক বেশি মনিটর করতে হবে এবং আরো অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে। এই জায়গায় একটি প্রশ্ন আপনার কাছে রয়েছে যে এই জায়গাগুলো আগে খুঁজে বের করে করে ব্যাংকগুলো লোন নিত। ব্যাংক থেকে লোন নিলে কিংবা সরকারি কিংবা বেসরকারি যে ব্যাংকই হোক, কিছুটা সহজতর প্রক্রিয়া, জমা দেয়া কিংবা কিছুটা সহজ প্রক্রিয়া, কিন্তু এই জায়গাগুলো যখন কঠিন হয়ে যাচ্ছে তখন কিছু এনজিও কিছু এই জায়গাগুলো সুযোগ নেওয়ার চেষ্টা করছে না, কি মনে হয় আপনার কাছে? হ্যাঁ, এখানে লোনের নারীদের কাছে কিন্তু এনজিও, আমরা গ্রামে গিয়ে দেখি এনজিও গুলো অনেক সময় ভালো এনজিও রয়েছে, অনেক অসাধু এনজিও রয়েছে, তারা কিন্তু বেশি যাওয়ার সুযোগ রয়েছে। হ্যাঁ, অনেকে তো প্রতারণার খপ্পরে পড়ছে, যে যখন আমি একটি ব্যাংকের কাছে লোন চাইতে এত লেন্দি প্রসেসে যেতে হচ্ছে একজনকে, এটি শুধুমাত্র নারী বলেই নয়, যে কোনো উদ্যোক্তা বলেন, যে কোনো কাস্টমারের ক্ষেত্রে এটি প্রযোজ্য। একজন বড়োয়ার উনি যখন লোন চাইতে যাচ্ছেন, এটি আপনার সিকিউরিটি যখন আপনি দিচ্ছেন বা উইদাউট সিকিউরিটি, সেই কাগজপত্রগুলো জোগাড় করতে করতে লেন্দি একটি প্রসেসের মধ্যে লিগ্যাল ভেটিং, লিগ্যাল ডিপার্টমেন্ট যাচ্ছে, আবার আরেক ডিপার্টমেন্টে যাচ্ছে ক্রেডিট ডিপার্টমেন্ট, সেখান থেকে একটি বোর্ড মিটিংয়ে পৌঁছাতে স্যাংশনের সময় আসতে ততক্ষণে কিন্তু একজন উদ্যোক্তা তার সেই এনথুসিয়াজমটা, উৎসাহের জায়গাটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত তো হন অনেক সময়। আপনার ধরেন আমি 10 লাখ টাকা 5 লাখ টাকা লোন নিয়ে যারা ব্যবসা বাণিজ্য শুরু করছেন, তাদের জন্য
এটি তো খুব ইম্পর্ট্যান্ট একটি ব্যাপার যে আমি দ্রুত টাকাটি তারা যখন পাচ্ছেন তাদের জিনিসটি এক্সিকিউট করতে প্রকিউর করতে অনেক সুবিধা, কিন্তু এত লেন্দি প্রসেসের মধ্যে দিয়ে মানে আমাদের হাতে একেবারেই সময় নেই। আমরা আশা করছি আমাদের যে আলোচনা হলো সেখানে কিছুটা হলেও যারা শুনে, যদি কোনো উদ্যোক্তা শুনে থাকেন, কিছুটা হলেও উপকৃত হবেন তারা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো নেটওয়ার্ক ডেটা বিশ সংলাপ এখানে শেষ করতে হচ্ছে। আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আগামী দিন হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।